স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুন্ডু। এবার জানাবো খবরে বিস্তারিত। ভারতের হামলার পর ক্ষোভে ফুঁসছে পাকিস্তান, প্রস্তুত হচ্ছে পাল্টা হামলার জন্য। ভারতকে সমুচিত জবাব দিতে পাকিস্তানের সেনাবাহিনীকে এরই মধ্যে পূর্ণ ক্ষমতা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গেল রাতেও কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি প্রতি ফোঁটা রক্তের বদলা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এমন পরিস্থিতিতে আজ সর্বদলীয় বৈঠকে বসছে ভারত। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারত। এ হামলার প্রতিশোধ নেবার ছক কষছে পাকিস্তান। ভারতের হামলার পর বুধবার তড়িঘড়ি করে জাতীয় নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক ডাকে শাহবাজ শরীফের সরকার। বৈঠকে নিরীহ নারী, শিশুসহ বেসামরিক ব্যক্তিদের মৃত্যুর প্রতিশোধ নিতে পাকিস্তানের সেনাবাহিনীকে পূর্ণ অনুমোদন দেন শাহবাজ। বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের আর্টিকেল 51-এর আওতায় আত্মরক্ষায় পাল্টা জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে পাকিস্তানের। পরে পার্লামেন্টের জরুরি অধিবেশনে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, শত্রুকে পরাস্ত করতে প্রস্তুত পাকিস্তানের সেনাবাহিনী। ভারত রাতের অন্ধকারে কাপুরুষোচিত হামলা চালিয়েছে, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী তার উপযুক্ত জবাব দিয়েছে। কোন রকম প্রমাণ ছাড়াই পেহেলগামে সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়েছে ভারত। ভারতে হামলার জন্য একদিকে যেমন প্রস্তুত হচ্ছে পাকিস্তান, অন্যদিকে নিজেদের আকাশসীমাও সম্পূর্ণভাবে বন্ধ করেছে। এছাড়া ভুল সংবাদ পরিবেশন ও অপপ্রচারের অভিযোগে পাকিস্তানে ভারতের 16টি ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জবাব কি হবে, রুদ্ধশ্বাসে এখন সেই অপেক্ষায় পুরো বিশ্ব। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের অপারেশন সিঁদুরে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 31 জন। এ ঘটনায় 57 জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। হামলায় নিহত হয়েছে জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় নাম থাকা জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের 10 স্বজন। এদিকে সীমান্তবর্তী 10 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, ভারত ঝামেলা চায় না, তবে পাকিস্তান অশান্তি বাঁধানোর চেষ্টা করলে পাল্টা জবাব দেয়া হবে। মঙ্গলবার দিবাগত রাতে 25 মিনিটে 24 বার হামলা চালানো হয় পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের 9টি স্থানে। ভারতের দাবি, এসব স্থানে ছিল পেহেলগামে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের আস্তানা। আর এই অপারেশন সিঁদুর অভিযানে 70 সন্ত্রাসী নিহতের দাবিও করেছে দিল্লি। এদিকে বিবিসি উর্দু বলছে, পাকিস্তানে চালানো হামলায় জইশে মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারের পরিবারের 10 সদস্য ও 4 ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে 5 শিশুও। কয়েক বছর আগে ভারতের পুলওয়ামায় চালানো সন্ত্রাসী হামলার জন্য মাসুদ আজহার ও জইশে মোহাম্মদকে দায়ী করে আসছিল দিল্লি। এদিকে ভারত বলছে, প্রতিবেশীর সাথে উত্তেজনা বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই দিল্লির। তবে ইসলামাবাদ উস্কানি দেওয়ার চেষ্টা করলে পাল্টা হামলার জন্য প্রস্তুত দিল্লি। বুধবার দুপুরে এমন হুঁশিয়ারি দেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এদিকে পাকিস্তান নেপালের সাথে ভারত সীমান্তের 10 রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে জরুরি বৈঠক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মমতা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার উত্তাপ ছড়িয়েছে গোটা দুনিয়ায়। উদ্বেগ আর শঙ্কার রেখা বিশ্ব নেতাদের কপালে। ভারতের চালানো অপারেশন সিঁদুরকে লজ্জাজনক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ঘটনাকে দুঃখজনক বলেছে চীন, আর দুই দেশকে দ্রুত উত্তেজনা প্রশমনের পাশাপাশি সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে একযোগে একাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনী। এ অভিযানে হতাহতের ঘটনায় উদ্বিগ্ন বিশ্ব। ঘটনাকে লজ্জাজনক পদক্ষেপ উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে পাকিস্তানে হামলা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে দ্রুতই সংকট কাটবে বলে আশার বাণী শোনান ট্রাম্প।
I guess people knew something was going to happen based on. আমি খবরটি শুনেছি, এটি খুবই লজ্জাজনক। মানুষ এটা আন্দাজ করেছিল কিছু একটা হতে চলেছে। আশা করছি দুই দেশের মধ্যে চলমান সংকটের অবসান হবে। And centuries, actually, if you really think about it. No, I just hope it ends very quickly. পাশাপাশি পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার বিষয়ে সতর্ক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর আগে ফোনে রুবিওকে সামরিক পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে দুঃখজনক বলে মন্তব্য করেছে চীন। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংকট এড়াতে দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনায় উদ্বেগ জানিয়েছে জাপানও। インド、パキスタン双方が自制し、対話を通じて事態を安定化させることを পেহেলগামের সন্ত্রাসী হামলার জেরে আত্মরক্ষার কৌশল হিসেবে ভারত অপারেশন সিঁদুর অভিযান পরিচালনা করেছে বলে মন্তব্য করেছে ইসরায়েল। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে দুদেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দুদেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। চলমান উত্তেজনা প্রশমনে দুই দেশেরই সংযত আচরণ করা উচিত। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। পেহেলগাম হামলায় জড়িত পাকিস্তানি সন্ত্রাসীরা, এমন অভিযোগ এনে ভারতের চালানো হামলায় ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। বাড়ছে উত্তেজনার পারদ। আন্তর্জাতিক বিশ্লেষকরাও দিচ্ছেন নানান বক্তব্য। কেউ বলছেন পেহেলগামের ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তান কোনো পদক্ষেপ না নেয়ায় হামলা চালিয়েছে ভারত। কেউ কেউ আবার বলছেন পাল্টা জবাব দিলেও নিজ থেকে যুদ্ধ চালিয়ে নেওয়ার ইচ্ছা নেই পাকিস্তানের। পেহেলগাম হামলার জেরে দক্ষিণ এশিয়ার চিরবৈরী দুই দেশ ভারত পাকিস্তানের সম্পর্ক রূপ নিয়েছে পূর্ণমাত্রার সামরিক সংঘাতে। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ভূখণ্ডে ভারতের হামলা চালানোর পর ইসলামাবাদও পাল্টা জবাব দিয়েছে। দুই দেশেই ঘটেছে প্রাণহানি, বেড়েই চলছে উত্তেজনা। পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও মন্তব্যও করছে ইসলামাবাদ ও দিল্লি। এমন পরিস্থিতি নিয়ে পাকিস্তান প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মাসকাওয়াত আহসান জানান, ভারতের হামলার পাল্টা জবাব দিতে চাইলেও নিজ থেকে আগ্রাসী হতে চায় না ইসলামাবাদ। ভারত যেরকম একটি অভিযোগ উত্থাপন করেছে পাকিস্তানের ব্যাপারে এবং সেই অভিযোগটি প্রমাণ না করে একপেশেভাবে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, এ ব্যাপারে উনি আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন। সুতরাং পাকিস্তান কেবলমাত্র জবাব দেবে, নিজে থেকে কোনো যুদ্ধে যাবে না, এরকমটাই এখন পর্যন্ত মনে হচ্ছে। অপরদিকে ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী মনে করেন, পেহেলগাম হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পাকিস্তান, তাই শুধুমাত্র সন্ত্রাসীদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ভারত। ভারত একটা পদক্ষেপ নিয়েছে, তো সেটা ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন এটা ভারতের অধিকার, সেলফ ডিফেন্সের কারণে তারা নিয়েছে। এবার পাকিস্তান যদি কি ধরনের পদক্ষেপ নেবে তার উপর নির্ভর করছে ভবিষ্যৎ। এছাড়া ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অয়নজিৎ সেনের দাবি, পাকিস্তানে থাকা জঙ্গিদের দমনে অপারেশন সিঁদুর সফল হয়েছে দিল্লি। দায়টা কার? দায়টা পাকিস্তানের সরকারের। তার থেকেও বড় হচ্ছে দায়টা পাকিস্তানের আর্মি চিফের, যার দৌলতে এই অ্যাটাকটা করানো হয়েছে ভারতের উপরে। আজকে যদি এই অ্যাটাকটা পেহেলগামে না হতো তাহলে আজকে কোনো অসুবিধাই হতো না। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। যুদ্ধংদেহী ভারত এবং পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে সরকার। এই যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেজন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের দেয়া হয়েছে সতর্ক থাকার নির্দেশনা। এদিকে পাক ভারত যুদ্ধে দামামার মধ্যেই কুড়িগ্রাম এবং খাগড়াছড়ির বিভিন্ন সীমান্তে শতাধিক অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা ক্রমেই উত্তাপ ছড়াচ্ছে। চিরবৈরী দুই দেশের যুদ্ধংদেহী অনড় অবস্থান এরই মধ্যে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বাংলাদেশকে প্রভাবিত করছে। এমন পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তান মধ্যকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। দুই দেশকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে।
এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে সীমান্ত জেলাগুলোতে পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশনার কথা জানান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। এই যুদ্ধের প্রেক্ষিতে আমরা সীমান্তবর্তী সকল জেলার সকল পুলিশ সুপার 29 এবং মিয়ানমারের সাথে 2 আমরা সকলকেই অগ্রিম সতর্কবার্তা আগেই দিয়েছি এবং তারা সকলেই সতর্ক আছেন এই ব্যাপারে। আর সর্বোত্তক চেষ্টা করব অন্তত এর প্রেক্ষিতে যেন আমাদের কোনোভাবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়। এদিকে পাক ভারত উত্তেজনার মধ্যেই বুধবার খাগড়াছড়ি, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে শতাধিক অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি। এমন খবর যাচাই করে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তড়িৎ ব্যবস্থা নেয়ার কথা জানান। আমরা প্রতিটি কেস আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। তিনি আরও বলেন, সরকার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখছে, পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ডিবিসি নিউজ ডেস্ক। ফারাক্কা বাঁধের 50 বছর পূর্ণ হলো, আর গঙ্গার পানি বন্টন চুক্তির 30 বছর শেষ হচ্ছে আগামী বছর। কিন্তু শুষ্ক মৌসুমে চুক্তি অনুযায়ী 35,000 কিউসেক পানি না পাওয়ায় মৃতপ্রায় রাজশাহী অঞ্চলের পদ্মা নদী। 5 দশকে শুকিয়ে মরে গেছে অন্তত 25টি শাখা নদী। ধ্বংস হয়েছে নৌপথ, চাষাবাদে পড়েছে বড় প্রভাব, নষ্ট হয়েছে জীববৈচিত্র্য। প্রতিবেশী 2 দেশের সম্পর্কের ফাটলের মধ্যে পানি চুক্তি নবায়ন হবে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। সৌরভ হাবিবের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। হিমালয় থেকে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা বাংলাদেশে প্রবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জের মনাকষা দিয়ে। এরপর গলন্দ হয়ে পদ্মা নদী 120 কিলোমিটার দূরে মিলিত হয়েছে চাঁদপুরের মেঘনায়। নদীটি পুরো অঞ্চলের কৃষি ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষার অন্যতম নিয়ামক। গবেষকরা বলছেন, উজানের ফারাক্কা পয়েন্টে বাঁধ বসিয়ে ভারত ভাগীরথী নদীতে পানি প্রত্যাহার করায় বিরূপ প্রভাব পড়েছে পদ্মাসহ এর অসংখ্য শাখা নদীতে। চারঘাটে পদ্মা থেকে উৎপন্ন একসময়ের খরস্রোতা বড়াল নদী এখন নাব্য হারিয়ে মৃতপ্রায়। একইভাবে মহানন্দা, পাগলা, পুনর্ভবা, গড়াই, ইসামতি, কালীগঙ্গা, চিত্রাসহ বহু শাখা নদীর অস্তিত্ব এখন হুমকিতে। উৎসমুখে পানি না পেয়ে 25টি নদী অস্তিত্ব হারিয়েছে। মাল ধরে আসতো, এখন তো কোনো নাই, মরে গেছে নদী। শীতকালেও দেখেছি বাউলি জাল দিয়ে ইলিশ মাছ মারতে, কিন্তু এখন তো আর দেখি না। এখন পদ্মা নদীর মেন সমস্যা হলো নদীতে পানি নাই। আমাদের বিগত যে সরকারগুলো ছিল নানা রকম প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেগুলো আসলে বাস্তবায়ন হয়নি। যে এখনই হয়তো আমাদের সময় যে আমাদের যে পানি বন্টন চুক্তিগুলো আছে আন্তর্দেশীয়, সেগুলো নতুন করে চিন্তাভাবনা করে নতুন করে আবার তৈরি করা। আর এর বেশি প্রভাব পড়েছে কৃষি ও নদীকেন্দ্রিক জীববৈচিত্র্যে। চাষাবাদের জন্য নির্ভরতা বেড়েছে ভূগর্ভস্থ পানির উপর। হারিয়ে গেছে 2000 কিলোমিটার নদীপথ। আবাস ও প্রজনন স্থল হারিয়ে অনেক প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। পানির প্রবাহ 1 মাস থাকছে, বাকি সময়টাই এই মাত্রায় থাকে যে সেখানে মাছের বসবাস স্থলের যে স্পেস, সেই স্পেসটা অনেক কমে গেছে। 5ই আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্কের শীতলতার মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে শঙ্কা দেখা দিলেও আশাবাদী গবেষকরা। তবে কাগজে চুক্তি নয়, বাস্তবে পানি সরবরাহের স্বচ্ছ পরিসংখ্যান চান তারা। আমরা খুব হতাশার মধ্যে আছি যে এই চুক্তিটা আদৌ হবে কিনা। যদি না হয় তাহলে কিন্তু রাজশাহী অঞ্চল পানি শূন্যতায় ভুগবে। যে কোনোভাবেই হোক এই গঙ্গা চুক্তিটা হওয়া দরকার এবং এটা আমাদের অধিকার। 96 সালের চুক্তিতে থেকে যাব তেমনটা না। সামগ্রিক পরিবেশটা 2 দেশের যৌথ বৈজ্ঞানিক তথ্য উপাত্তের ভিত্তিতে, গবেষণার ভিত্তিতে যে অবস্থাটা আমরা পাবো, সেখান থেকে পানির পরিমাণ নিশ্চিতভাবে বলতে পারি যে বেশি দিতে হবে। চুক্তি নবায়ন না হলে শক্তিশালী দেশের সঙ্গে বন্ধুত্বের নীতি গ্রহণের পরামর্শ গবেষকদের। আমরা তার চেয়েও শক্তিশালী দেশের সঙ্গে বন্ধুত্ব করব, পানি চুক্তি করব, সামরিক চুক্তি করব। এটা হয়ে গেলে আমাদের পিছে পিছে ঘুরতে হবে তাকে। স্প্রিঙ্গার ম্যাগাজিনে প্রকাশিত গবেষণা প্রতিবেদন বলছে, 1974 সালে শুষ্ক মৌসুমে পদ্মায় প্রতি সেকেন্ডে পানির প্রবাহ ছিল 3685 ঘনমিটার। 1975 সালে ফারাক্কা বাঁধ নির্মাণের পর তা কমে দাঁড়ায় 1076 ঘনমিটার। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। অনেকটা সুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরাকে রাজনীতির জন্য ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তারা মনে করেন খালেদা জিয়াকে ঘিরে তৈরি হতে পারে নতুন রাজনৈতিক সমীকরণ।
যে সমীকরণের ফল হবে সবার কাছে গ্রহণযোগ্য। তবে এসবই নির্ভর করছে বেগম জিয়া রাজনীতিতে কতটা সক্রিয় হতে পারেন তার উপর। আর বিএনপি নেতারা বলছেন রাজনীতির অভিভাবক হিসেবে ভূমিকা পালন করবেন খালেদা জিয়া। গল্পটা যদিও শোয়ার দৌড়ানির নয়, তবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে এক নেত্রী যখন বিতাড়িত, তখন আরেক নেত্রী চিকিৎসা শেষে দেশে ফিরে ভালোবাসার রাজস্বিক অভ্যর্থনায় সিক্ত। সেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়েই রাজনীতিতে চলছে যত আলোচনা। যদিও তিনি 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী হওয়ার পর মাঠের রাজনীতিতে আর ফিরতে পারেননি। লন্ডনে প্রায় 4 মাসের চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ বেগম জিয়া। এখন আলোচনায় সামনে রাজনীতিতে কেমন হবে তার ভূমিকা। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন শুধু বিএনপি নয়, খালেদা জিয়ার উপস্থিতি রাজনীতির জন্য ইতিবাচক। তার সেই পূর্ব অভিজ্ঞতার আলোকে তিনি যদি মনে করেন যে বাংলাদেশের গণতান্ত্রিক যে সম্ভাবনাটা তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি আমার দলকে পরিচালিত করব, এটা তার ইচ্ছার উপরে নির্ভর করে। খালেদা জিয়ার প্রতি রাজনৈতিক দলগুলোর যথেষ্ট আস্থা ও গ্রহণযোগ্যতা আছে উল্লেখ করে তাকে ঘিরে যে কোনো সমীকরণের ফল ইতিবাচক হবে বলেও মনে করেন এই বিশ্লেষক। খালেদা জিয়া ফিরে আসার ফলে দলের অবস্থান সুসংহত হবে এবং খালেদা জিয়ার প্রতি ধরেন অন্যান্য দলগুলোরও একটা আস্থা যেহেতু আছে, সুতরাং এই ক্ষেত্রে বিএনপি লাভবান হতে পারে। চেয়ারপারসনকে কাছে পেয়ে অনেক বেশি উজ্জীবিত বিএনপি নেতারা বলছেন আগামী সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সহজ করতে বিশেষ ভূমিকা থাকবে তার। নির্বাচন হলে মেরুকরণের প্রশ্ন ওঠে, তো নির্বাচনের সামনে আসবে, তখন সেই মেরুকরণটা কোন দিকে রূপ নেবে, কীভাবে হবে, তাকে ঘিরে এই মেরুকরণটা হবে বলে আমি প্রত্যাশা করি। বেগম খালেদা জিয়া একজন আপাতমস্তক ন্যাশনালিস্ট। স্বাভাবিকভাবে বেগম খালেদা জিয়ার উপস্থিতি তো বিএনপির জন্য একটা বিশাল বড় একটা জিনিস পাওয়া আমাদের জন্য। মনে প্রাণে ধারণ করে খালেদা জিয়ার আদর্শ, সুতরাং তুমি আমাদের আদর্শিক নেতা। এখন চলমান রাজনীতিতে যে এলোমেলো বাতাস বইছে, এমনকি নানা অনিষ্টতা উকি দিচ্ছে, তা থেকে বের হয়ে আসতে বেগম খালেদা জিয়াকে অনস্বীকার্য ভূমিকায় রাখার সুযোগ রয়েছে বলেও মত বিশ্লেষক ও রাজনীতিবিদদের। আন্দোলন করতে যে আপসহীন যে উপাধিটা পেয়েছিল। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার বিচার না হলে ফ্যাসিবাদ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামায়াতে ইসলামী বিগত দিনে যেভাবে অত্যাচারের শিকার হয়েছে সেভাবে আর কোনো দল হয়নি। ভোরে রাজধানীর আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, জুলাই আন্দোলনের সময় সব অপকর্মের ন্যায় বিচার না পেলে ফ্যাসিবাদী শাসনামলে জুলুমের অবসান হবে না। জুলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়ার বাস্তব প্রতীক ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে এখনো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমাদের উপরে হাজার জাতের জুলুম করা হয়েছে, যেটা অন্য কোনো দলের উপরে না। সবার লোক মারা গেছে, কিন্তু আমাদের লোককে দফায় দফায় ফাঁসি দেওয়া হয়েছে। 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয়, তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী SM মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 10টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, রাত 10টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী এবং পথচারী মিজানুরকে আটক করেন। পরে তাকে নিউ মার্কেট থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রয়েছে। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন উদ্দিন জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ভারত পাকিস্তানে উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তে রয়েছে সতর্ক পাহারা। সেখানকার অবস্থা জানাতে কুড়িগ্রামের বুড়িমারি সীমান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, সেখানকার অবস্থা কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন? জি প্রিয়া, আসলে কুড়িগ্রামের যে কয়েকটি সীমান্ত রয়েছে, এটি আসলে বেশ কয়েকটি উপজেলাকে টাচ করেছে। আপনি জানেন যে কুড়িগ্রামের মোট 9টি উপজেলার মধ্যে কিন্তু 7টি উপজেলায় কিন্তু সীমান্ত রয়েছে। তো এর মধ্যে আমরা জানি যে বেশ নদী এলাকা রয়েছে, সেখানে নদী থাকার কারণে কিছু সেই সীমান্ত অরক্ষিত রয়েছে, যে কাঁটাতারের বেড়া, নদী ভাঙন সহ প্রকৃতিগত বিভিন্ন কারণে কিন্তু কাঁটাতারের বেড়া কিছু জায়গায় নেই। এছাড়াও যে জায়গাগুলোতে কাঁটাতার রয়েছে, সেখানে আমরা দেখেছি
বেশ কয়েকদিন থেকে যেহেতু ভারত পাকিস্তানের একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে, সে কারণে তাদের সীমান্তে বিএসএফ এর যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা গেছে। অন্যদিকে গত 2 দিন ধরে যেহেতু আমরা দেখেছি যে বেশ কয়েকটি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনা ছিল, সে কারণে কিন্তু বিজিবি এবং পুলিশ তাদের যৌথ টহল বৃদ্ধি করেছে আমরা দেখেছি। এবং পাশাপাশি স্থানীয় জনগণ যারা রয়েছে তারাও কিন্তু বেশ তৎপর রয়েছে। তারাও জানাচ্ছিলেন যে আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট সীমান্তে রয়েছে। এখানে দেখেছি যে স্থানীয় মানুষজনও জানাচ্ছিল যে তারা আতঙ্কে রয়েছে, যে আসলে যে অবৈধ অনুপ্রবেশ যেটি হচ্ছিল সেটি আসলে যেন না হয়, এবং যদি তারা আসলেই বাংলাদেশি হয়ে থাকে তারা বলতে চাইলে সেটি আসলে আইনানুগ প্রক্রিয়া রাষ্ট্রীয়ভাবে তাদের ফেরত নেওয়া বা তাদের আনা এরকমের প্রক্রিয়া থাকলে তারা হয়তো কিছুটা আশ্বস্ত থাকতো। যেহেতু জোরপূর্বক রাতের আধারে বিএসএফ সদস্য তাদের ঠেলে দেওয়ার ঘটনা ঘটায়, তো সেটাও একটা আতঙ্কের কারণ বলে তারা মনে করতেছিল। এছাড়া তারা মনে করতেছিল যে সীমান্ত এলাকায় বিএসএফ এর যদি ভারী নজরদারি থাকে সেটাও তারা আতঙ্ক বলতেছিল। তো আমি সব মিলে সীমান্তের মানুষের সঙ্গে যেটি কথা বলে জেনেছিলাম যে আসলে সীমান্তের যে অরক্ষিত যে জায়গাগুলো রয়েছে, নদী এলাকাগুলো রয়েছে, তারা আশঙ্কা করতেছিল সেই জায়গাগুলোতে যদি আসলে যে পরিমাণ আসলে নজরদারি থাকা দরকার সেটি আরও বেশি যদি বৃদ্ধি করতে পারতো, তাহলে তাদের যে মানে শঙ্কা যেটা তাদের আশঙ্কা যে ভারতীয় বিএসএফ এর যে কোনো ধরনের আগ্রাসন রুখতে যেটি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি আরও বেশি পরিমাণ বৃদ্ধি করতে পারলে হয়তো কিছুটা আশ্বস্ত থাকবে সীমান্তের মানুষজন। তাই ছিল আমার কাছে পরিমাণ। তুহিন, ধন্যবাদ আপনাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন আজ। 1268 সালের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। রবীন্দ্রপ্রেমীদের বিশ্বাস, যুদ্ধ বিগ্রহের এই পৃথিবীতে তার অহিংস দর্শনের মধ্য দিয়েই ঘটবে মানবতার মুক্তি। বিশ্ব বাঙালির প্রাণের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বজয় করা বাঙালি এই বনিশী এখনো সুখে দুঃখে, প্রেমে বিরহে বিদ্রোহে বড় আশ্রয় হয়েছেন সবার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতা। রবীন্দ্রনাথ তার জীবনকালে পরাধীন ভারতবর্ষে প্রত্যক্ষ করেছেন বিশ্বযুদ্ধ, দেখেছেন দুঃশাসন। সেই বৈরী সময়ে মানুষের উপর আস্থা রেখেছেন, গেয়েছেন জয়ের গান, রচনা করেছেন মুক্তির মন্ত্র। 25শে বৈশাখ উপলক্ষে নানা আয়োজন গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ছায়ানট সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনগুলো। রবীন্দ্র প্রেমীদের বিশ্বাস, বিশ্বায়নের এই যুগে বিশ্ব বাঙালির চোখে রবীন্দ্রনাথ উদ্ভাসিত হবেন নতুন আলোতে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। রবি ঠাকুরের গানে গানেই গড়ে উঠবে পৃথিবীর সব যুদ্ধ বিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। ঠাকুরগাঁওয়ের বালিয়া ইউনিয়নের বাঁধপাড়া এলাকায় হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। এ আয়োজনে পর্যায়ক্রমে অংশ নেয় ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী সহ আশপাশের বিভিন্ন জেলার অর্ধশতাধিক ঘোড়া। ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা, সেই খেলা দেখতে খোলা মাঠে হাজারো মানুষ। দর্শনার্থীদের মধ্যে শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ, সবার মধ্যে কাজ করছে বিপুল উৎসাহ। দর্শকের উপস্থিতি দেখলে বোঝা যায় গ্রাম বাংলাকে কিভাবে অন করে। সবাই উৎসাহ উদ্দীপনার সহিত এটা সবাই উপভোগ করছেন। এই ঘোড়া খেলাটা দেখে আমাকে অনেক ভালো লাগতেছে। রশি দিয়ে ঘেরা বিশেষ নির্ধারিত লাইন ধরে প্রতিটি ঘোড়া কয়েক পাক ঘুরতে থাকে। মাঠ জুড়ে রং বেরঙের ঘোড়া, পিঠে ঘোড়া চালক ছুটছে। সেই দৃশ্য দেখে মাতোয়ারা দর্শক। ঘোড়ার চালকরা জানান, এটি শুধুই টাকার জন্য নয়, মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই অংশ নেন তারা। আমি প্রায় 1 বছর থেকে ঘোড়া চালাই। আমার ঘোড়ার নাম জান্নাতি। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও মাদক থেকে তরুণদের ফিরিয়ে আনার জন্যই এমন আয়োজন। এই খেলা আমরা শুরু করেছিলাম আমাদের মরহুম জেলা বিএনপি সভাপতি জেলা তৈমুরুল ইসলাম ওনার হাত দিয়ে। সরকারের আমলেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। লোকজন জমা দিলে ভয় পায়, তারই আলোকে আমরা এই খেলাগুলোকে চালু করতে পারিনি। সরকার যাওয়ার পরেই আমাদের 5 নং বালিয়া ইউনিয়নের 9টি ওয়ার্ডে আমরা এই খেলাগুলোকে চালু করেছি। জন্য আমাদের 5 নং বালিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে 9টি ওয়ার্ডে আমরা এই খেলাগুলোকে চালু করেছি।
2 ঘন্টার প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অর্জন করে নীলফামারীর ডোমার উপজেলার ঘোড়া। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।